দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে নাগরিক অসন্তোষ ক্রমেই প্রকট হচ্ছে। কয়েকদিন আগে একজন উপদেষ্টা এবং সম্প্রতি আরও এক উপদেষ্টা জানিয়েছেন যে চুক্তিটি হবার আগে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সঙ্গে আলাদাভাবে আলোচনা করে চুক্তিটি করা হয়েছে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাতের আমির আবারও স্পষ্ট করেছেন যে তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ বা আলোচনা করেনি। কেউ কেউ বলছেন যে চুক্তিটি নিয়ে নতুন করে দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। এইসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেচা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। স্বাগতম আপনাকে। এবং আমাদের সঙ্গে আরও আছেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগতম আপনাকে। আমি ফুয়াদ ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে দোষারোপ করা বা মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দুজন উপদেষ্টা নিশ্চিত করলেন যে চুক্তিটি হবার আগে দুইটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে, পরবর্তীতে তারা আবার এটি অস্বীকার করলেন, সবগুলো বক্তব্যই প্রকাশ্য হয়েছে। এই যে প্রকাশ্য দায় দেওয়া এবং দায় অস্বীকার করা, এতে আপনার কি মনে হয় যে সঠিক সমাধানের দিকে যাচ্ছে কিনা চুক্তিটি নিয়ে যে আলোচনা হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে জামাতের স্বীকার করা না করা কিছু যায় আসে না, কারণ তারা ক্ষমতায় নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি এখানে, এবং সেই গুরুত্বের জায়গাটা হচ্ছে যে বিএনপিকে শুধু জানানো হয় নাই, বিএনপি আমেরিকার ডেলিগেশনের সাথে অফলাইন অনলাইনে মিটিংও করেছেন, এবং এটা আমরা জানতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়ে বিএনপির দল আকারে কোনো বক্তব্য এখন পর্যন্ত জানি নেই। জামাত দ্বিতীয়বারের মতো এটা বললো, তারা কিছু জানে না আর কি। এখন এই কে জানতো না, তার থেকে বড় জিনিস হচ্ছে যে জাতি আকারে আমাদেরকে রাষ্ট্র আকারে এই আলোচনাটা করা দরকার যে চুক্তির কনসিকুয়েন্স কি, লাভ লোকসান নিয়ে আলোচনাটা করা দরকার। এবং সেটা বিরোধী দলের জায়গা থেকে আপনি লাভ লোকসানের প্রশ্ন রেজ করা যাবে, উত্তর সরকারকে দিতে হবে দিন শেষে। এখন কনটেক্সটটা দেখেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে এবং সে যে বেসিসে ক্ষমতায় আসছে যে তার দেশের অবস্থা ভালো না, আমরা অনেক গরিব হয়ে যাচ্ছি, আমাদের অর্থনীতি ভালো করছে না, আমাদের এখানে জব তৈরি হচ্ছে না, ম্যানুফ্যাকচারিং নাই, সো আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে। সো মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যে আমাদের দেশটাকে আবার সেই রকম শক্তিশালী মহাপরাক্রমশালী বানাইতে হবে। তো এইটার অংশ হিসেবে তার সে কী করলো, সে দেখলো যে সারা দুনিয়াতে আমাদের দেশে যারা পণ্য পাঠায় আর আমরা যারা পাঠাই, এইটার ভিতরে ডেফিসিটটা কিভাবে আমরা কমায় নিয়ে আসবো, কাছাকাছি নিয়ে আসবো। এসে সে যেটা করলো, WTO এর আর্টিকেল 24 ইনভোক করলো, ন্যাশনাল ইমার্জেন্সি, যে আমার দেশের অর্থনীতি ভালো না, আমি WTO এর ফ্রেমে এইটা ডিল করতে পারবো না, আমাকে একটা নতুন ফ্রেম তৈরি করতে হবে। WTO এর ফ্রেমটা কি? সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন দেশের সাথে ইমব্যালেন্স পার্সেন্টেজ রেট ডেভেলপ করতে পারবেন না, সবার সাথে একটা ভারসাম্যমূলক মাত্রায় আপনাকে ট্যারিফ সেট করতে হবে, যেন বড় দেশ ধনী দেশ আকারে গরিব দেশগুলো যখন কম্পিটিশনে পিছিয়ে না যায়, এই ব্যালেন্সটা যেন থাকে আর কি। তো সেখানে আমরা দেখলাম যে সে রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে দিল বিভিন্ন দেশে। তার 100 বছরের মিত্র আপনার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে একই সিচুয়েশন, নেটো কান্ট্রিগুলো আছে, OECD, সাউথ আমেরিকা, এবং দেখবেন যে দিনে দিনে মানে যারাই প্রতিবাদ করেছে তাদেরকে আবার 100 গুণ 500 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আর কি। এই ধরনের সিচুয়েশন করেছে। বাংলাদেশের উপরে ইকুয়ালি আপনার 39% ট্যারিফ দিয়ে দিল। তো এখন প্রশ্ন হচ্ছে সরকারের ফার্স্ট চ্যালেঞ্জ যেটা হয়েছে, 39 না 34 দিয়েছিল ফার্স্ট, 39 আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা 39। সো এখন প্রশ্ন হচ্ছে এটা তো নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েটের জায়গা হচ্ছে যে আমেরিকা বলছে তোমার সাথে আমার $6 বিলিয়ন+ ডেফিসিট আছে বাংলাদেশের ফেভারে, এটা সমাধান করো, তাহলে আমরা ট্যারিফ নামায় নিয়ে আসবো। এবং সেই নেগোসিয়েশনে আমরা দেখলাম যে তারা তখন যে বাণিজ্য উপদেষ্টা ছিলেন ওনারা এটা নেগোশিয়েট করে 19%-এ নিয়ে আসলেন, 20%, তারপরে 19%-এ। আচ্ছা, আমি একটু যুক্ত করি, এই ট্যারিফটা যখন 39% করা হলো বা 34%, এরপরে কিন্তু আমেরিকারই সুপ্রিম কোর্ট এটিকে অযৌক্তিক বলেছিল, বাতিল করে দিয়েছিল।
তারপরে সব দেশের উপরেই এটি কমানো হয় কিছু কিছু করে, এবং তখন বাংলাদেশের উপরে এই চুক্তি ছাড়াই 20% নামিয়ে আনা হয়। তারপরে হচ্ছে এই চুক্তিটা, না ওইটা সুপ্রিম কোর্টের ডিসিশনটা অনেক লেটে, অর্থাৎ চুক্তির পরে আমরা 1% কমেছে। না বিষয় হচ্ছে যে এইটার আর্গুমেন্ট আমি আসতেছি, এটা হচ্ছে যে আপনার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট যখন চলছে তখন এটা শেষ টানতে হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের ডিসিশনটা হচ্ছে আপনার নতুন রিনেগোশিয়েট করবার জায়গাটা আপনার জন্য ওপেন করে দিয়েছে। মানে আমরা যে একটা ফ্রেম থেকে বের হইতে চাই, অথবা যেই যেই জায়গাতে আমাদের উপরে ধারাগুলো অন্যায্য মনে হচ্ছে, এটাকে আপনি ওপেন করবেন কিভাবে? চুক্তিতে দুইটা জায়গা অলরেডি আছে, একটা হচ্ছে একটা এক্সিট ক্লজ আছে। একই এগ্রিমেন্ট আপনার প্রায় 15 থেকে 19টা দেশ করেছে, অন্য কোনো দেশের এগ্রিমেন্টে আপনার এক্সিট ক্লোজ দেখলাম না। বাংলাদেশের সাথে এগ্রিমেন্টে দেখলাম 16 ডেজের নোটিশ দিয়ে যে কোনো পার্টি এখান থেকে বের হয়ে আসতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে রিনেগোশিয়েট করা, যে কোনো পয়েন্ট আপনি নোটিশ দিয়ে অন্য সাইডের সাথে রিনেগোশিয়েট করতে পারবেন। এইটা একটা বড় দরজা আমাদের জন্য খুলে দিয়েছে এখন, যে প্যারামিটারের উপরে ভিত্তি করে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে সেই জিনিসটাই সুপ্রিম কোর্ট স্ট্রাইক করে দিয়েছে। করে দেওয়ার পরে যেটা হয়েছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার নতুন করে ট্যারিফ ইম্পোজ করেছে, 10%, 15%, 20% বিভিন্ন দেশের উপর এগুলো করছে। এবং আমেরিকাতে আলোচনা চলছে যে এই যে ভ্যারিয়েবল পার্সেন্টেজ, এগুলো দিন শেষে টিকবে না। সবচেয়ে বড় যেটা জায়গা, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সামনে তখন এই 39%-এ ডিল করবার জন্য ট্যাকটিক্যাল পজিশন হিসাবে এটাই বেস্ট ডিল ছিল। এবং এই বেস্ট ডিলের ভিতর থেকে এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা ফিউচারে কিভাবে এখান থেকে এক্সিট করব, কোন প্রসেসে করব, কোন সময়টাতে করব। মাথায় রাখবেন, ট্রাম্পের মতো একটা পাগল এখন অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে। আপনি এটা যখনই নেগোশিয়েট করার চেষ্টা করবেন, ট্রাম্প কিন্তু আরো 15%, 20% বাড়ায় দেবে। ইন্ডিয়া কিন্তু গেছিল মাতব্বরি করতে, ওর উপর আরো 25% বাড়ায় দিচ্ছে, পরে আবার কমিয়েছে। না কমায় নেই, ওইটা এখনো আছে। ওই সুপ্রিম কোর্টের ডিসিশনের কারণে ওইটা এখন হয়ে গেছে আর কি, সাসপেন্ডেড অবস্থায় আছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি ট্রাম্পের সাথে এগুলো নিয়ে কোন লেভেল পর্যন্ত যাবেন এই অ্যাডমিনিস্ট্রেশনে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই জন্য যে তর্কটা এখন দেখলাম, তারা সবাই ওয়েট করছে মিড টার্ম ইলেকশনে কি হয়। এবং কেউ কেউ বলছে প্রয়োজনে 2 বছর পরে তো আর ট্রাম্প থাকবে না, তখন কেউই মনে করছে না যে এই রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টটা আসলে সাকসেসফুলি আর কন্টিনিউ করবে। সারা দুনিয়াতে এটা থাকবে না। এখন আমাদের দেখতে হবে আমাদের জায়গা থেকে কি করা হয়েছে। যেভাবে পত্রিকাতে লেখা হচ্ছে আমাদের সব স্বার্থ বিকায়া দেওয়া হয়েছে, এইটা কিনতে হবে, এখানে রাফলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইম্পোর্ট অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আমেরিকা বলছে যে আমার $6-7 বিলিয়ন ডেফিসিট আছে, এটা অ্যাডজাস্ট করো। এখন অ্যাডজাস্ট সরকার কিভাবে করেছে? সরকার যেটা করেছে যে সরকারকে তো গম কিনতে হয় কোনো দেশ থেকে, সে হয়তো রাশিয়া থেকে কেনে, কানাডা থেকে কেনে, এখন সে $1 বিলিয়ন গম আমেরিকা থেকে কিনবে একই দামে। রাশিয়া থেকে যে দামে পেতো সেই দামেই আপনি নেগোশিয়েট করবেন। আপনি ওখানে তো এটা তো আপনি নেগোশিয়েটের সুযোগ থাকলো, হোয়াইট হাউস থেকে তো গম কিনবেন, নেগোশিয়েশনের সুযোগ থাকলো অবশ্যই থাকবে। এটা তো প্রাইভেট সেক্টর। গম তো হোয়াইট হাউস বিক্রি করে না, গম বিক্রি করবে, গম যে উৎপাদন করে সে, কিনতেছে কে? বাংলাদেশের প্রাইভেট সেক্টর গম কিনবে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র, না মোটেও না, এটা তো G2G তে কেনা হচ্ছে না, এটা প্রাইভেট সেক্টর কিনবে। আচ্ছা, G2G কি করে? ধরেন টিসিবি কিছু জিনিস কেনে। আচ্ছা, তাহলে তো মানে যেহেতু G2G না, প্রাইভেট সেক্টর তো যে কোনো রাষ্ট্র থেকে কিনতে পারবে। এটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার চাচ্ছে, প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতেছে এই রিঅ্যাডজাস্টমেন্টটা করার জন্য। আচ্ছা, ডেফিসিট অ্যাডজাস্ট করা। তুলা আমি কোনো না কোনো দেশ থেকে কিনি, আমি উজবেকিস্তান থেকে এক সময় কিনতাম, মিশর থেকে কিনতাম, ভারত থেকে কিনতাম, এখন আমি আমেরিকা থেকে কিনবো। আমেরিকা যেটা বলেছে যে আমার দেশ থেকে তুলা কিনে তুমি যেটা প্রডিউস করবা এইটা ট্যারিফ ফ্রি আমেরিকার মার্কেটে ঢুকবে। ধন্যবাদ আপনাকে, আমরা মোটামুটি আপনার বক্তব্য বুঝলাম। মাহবুব আজিজ, আপনি শুনছিলেন আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। আমি সঙ্গে করতে চাই যে দুদিন আগে সরকারি দল ও বিরোধী দলের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তো সেই নীরবতা এক প্রকার ভাঙলো, যেহেতু একটু আলোচনা হলো, দায় মুক্তি হোক আর যে বক্তব্যই হোক, এই নীরবতা ভেঙে কতটুকু লাভ হলো? ধন্যবাদ। নীরবতা কি আসলে ভেঙেছে? জামাত তো এই কথা আগেও বলেছে, এবং সেটা তারা বাইরেই বলে, সংসদে বলে না। আচ্ছা, তার মানে যে পরিস্থিতি যা ছিল সেখানেই আছে। যে আলাপটি হলো সেখানে আমি একটু বলতে চাই যে বিরোধী দলের স্বীকার অস্বীকারের কিছু থাকে না। তাহলে বিরোধী দল আছে কেন? অবশ্যই অনেক কিছু যায় আসে।
একটা জাতীয় সংসদে 1.5 মাস চলল অধিবেশন। আমরা কি অধিবেশন সেখানে শুনলাম? জুলাই সংস্কার। এই ছাড়া আর আমরা কি নিয়ে আলাপ শুনলাম? তেমন কোনো বিষয় নিয়ে আলাপ। পারস্পরিক যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকে, বিশেষ করে বিরোধী দল সরকারি দলের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ইত্যাদি নিয়ে যে প্রশ্ন করবে, সেটা না হয় নতুন, সেই ধরনের কোনো দুর্নীতি অনিয়ম পায়নি। কিন্তু তার আগের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্নীতির পাহাড় রেখে গেছে, সেটা নিয়েও আমরা কোনো কথা বিরোধী দলের কাছ থেকে শুনিনি। সরকারি দলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গজ ফিতাও আর নাই, সিরিঞ্জ কেনার পয়সা নাই, কিন্তু কোনো শ্বেতপত্র প্রণয়নের দাবি ওঠে নাই কারো কাছ থেকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা অনেকটা এক ধরনের সমঝোতামূলক বা প্রীতি ম্যাচের সংসদ বলেই মনে হচ্ছে। কারণ এত বড় একটা চুক্তি ঘটে গেল। আমরা যতই বলি না কেন আমাদের যুক্তরাষ্ট্রের সাথে, ভারত ছেড়ে আমরা এখন যুক্তরাষ্ট্রের সাথে জোটবদ্ধ হচ্ছি, এই তো ঘটনাটা কেন হচ্ছে? ভারতের সাথে আমাদের এত রাজনৈতিক বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো, আমরা এখন যুক্তরাষ্ট্রের পায়ের দিকে তাকিয়ে কথা বলছি কেন? একটা চুক্তি, সেখানে 114টি দফা যুক্তরাষ্ট্রের পক্ষে, আর আমাদের পক্ষে 6টি দফা। এটা কোনো মানে কি ধরনের চুক্তি হয় এটা? আরেকটা ব্যাপার দেখুন, যেটা আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলেছেন, 20% ট্যারিফ কমে 19%-এ পৌঁছেছে। এই 1% ট্যারিফের জন্য তারা মোটামুটি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যুক্তিতর্ক হতে পারে, কোনটা স্বার্থ বিরোধী, এটাও কিন্তু আপেক্ষিক। কেউ মনে করতে পারে হ্যাঁ, দাসত্বই যদি করব ভারতের সাথে করব কেন, যুক্তরাষ্ট্রের 53তম অঙ্গরাজ্য হয়ে যাই না কেন, সেটাও হতে পারে। এটা নিয়ে যুক্তিতর্ক হতে পারে, যেহেতু ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল বলে এক পক্ষ বলে 54 বছরে নাকি ভারতের অঙ্গরাজ্যই ছিল, তাহলে আগামী 54 বছরে আমরা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হব। এটা নিয়ে যুক্তিতর্ক হতে পারে। যুক্তিতর্ক হওয়া তো খারাপ কিছু না, তার মানে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার 12 তারিখে নির্বাচন, 9 তারিখে কেন চুক্তিটি করতে হলো? এইটা সাদা চোখে আপনার কাছে কি মনে হয়? এত তড়ি ঘড়ি করে কেন আপনাকে চুক্তিটা করতে হবে? বাংলাদেশের মানুষ কি মারা যাচ্ছিল? রোজ কিয়ামতের দিন কি উপস্থিত হয়েছিল? স্বাধীন সার্বভৌম একটা দেশ, সংসদ বসতে যাচ্ছে, সেইখানে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কাছে আপনি কেন সেটা ছেড়ে দিলেন না? সেটা সরাসরি আলাপ হবে, সরকারি বিরোধী দল সেখানে আলোচনা করবে, আলোচনা করার পরে জাতি সেটা জানতে পারবে কি হচ্ছে, তারপরে সেটা চুক্তি প্রয়োজনে হবে বা হবে না। আপনার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইতিমধ্যে এই চুক্তি বাতিল করেছে বা স্থগিত করেছে বলে স্থগিত করেছে। আচ্ছা, আমি একটু বলতে চাই যে আপনি যে প্রশ্নটি রেখেছেন কেন 9 তারিখে করতে হলো, যদি ব্যাপারটা এমন হয় যে আপনি এই চেয়ার থেকে উঠবার পরে আমি বসবো, টাইম 10টা পর্যন্ত, আপনি যদি আমাকে বুঝিয়ে যে 10 মিনিট থেকে বা 10টা পর্যন্ত যে কাজটি আমার করবার কথা সেটা যদি আমাকে বুঝে করতে পারেন, আমার যদি অনুমতি থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? অনুমতি দেওয়ার কে সে? কিভাবে বিএনপি বা জামাত জানতো? বিএনপি জানতো যে সেই সক্ষমতায় মানে বসবে? দুই দলের কথাই যেহেতু বলা হয়েছে অন্তর্বর্তী সরকার থেকে, তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে বিভাজিত করেছে? এই দুই দলই সংসদে থাকবে বলে তারা স্থির করে ফেলেছে। আপনি আগে থেকে ঠিক করতে পারেন কেন? প্রেডিকশন করা গেছে তো। আপনি কি বুঝতেন না যে হয় জামাত অথবা বিএনপি ক্ষমতায় আসবে? কোনোদিন আপনি বলতে পারেন। আরেকটা কথা হচ্ছে কি, আপনি প্রেডিকশনাল কোনো অথরিটি কারো কাছে থাকে? আচ্ছা, আপনি তো প্রেডিকশনে তার আগের দিন আল্লাহ না করুক যে কেউ একজন নিহত হয়ে যেতে পারে, মারা যেতে পারে, শারীরিক ভাবেও তো মারা যেতে পারে, তখন পুরোটা হসপস হয়ে যেত নাকি? কিছু হয়নি, সবকিছু স্বাভাবিকভাবে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ভূমিকম্প, কত কিছু হতে পারে। আপনি এটা বলতে পারেন না একটা রাষ্ট্র চালানোর সময় যে ভাই আপনার মৌখিক কথায় আমি আপনাকে এত বড় একটা চুক্তি করে দিলাম। এটা হয় না। আপনি দেখুন এটা আসলে হয়েছে কি, যুক্তরাষ্ট্রে যখন আপনি জাতিসংঘে যায় এই অন্তর্বর্তীকালীন সরকার, সাথে করে কাকে কাকে নিয়ে যায় আপনাদের মনে পড়ে? বিএনপি, জামাত, এনসিপি। প্রকাশ্যই তো। হ্যাঁ, প্রকাশ্যে। কোন যুক্তিতে এনসিপি যায়? তখন তাদের নিবন্ধন হয়নি। তারা রেজিম চেঞ্জে যে ভূমিকা রেখেছে সেই হিসেবে মানে ওই সময়ের হিরো হিসেবে এনসিপি কি করে ভূমিকা মানে রাখে? তখন এনসিপির যারা ছিল, সমন্বয়করা ছিল। এটা তো বলাই যায় অনেক। তাহলে বিএনপিতে ছিল না লোক, বাম দলে ছিল না, কেউ ছিল না। আপনার 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের যে গানগুলো গাওয়া হয়েছে এগুলো তো কারা গেয়েছে? এই সমস্ত বুদ্ধিশুদ্ধি কোথা থেকে এসেছে? এটা বললেই হলো নাকি? আপনি পুরো বাম যেই রাজনীতিবিদ সম্পূর্ণটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো
যদিও বিএনপি সেটাকে কিছুটা অ্যাড্রেস করেছে, অনেককেই তারা একসাথে নিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে সরকারের পক্ষ থেকে এইরকম সিদ্ধান্ত তো নেওয়া যায় না যে আমরা ঠিক করে দেব অমুক অমুক গণঅভ্যুত্থান করেছে, তমুক তমুক গণঅভ্যুত্থান করেনি। তারপরে কি হলো, সকল গণঅভ্যুত্থানের যত পজিটিভ দিক সবই যেন জামাত এবং এনসিপি ধারণ করে, অন্যান্য দলগুলো ধারণ করে না। কে ছিল না তখন দলমত নির্বিশেষে এই আওয়ামী লীগের যেই দুরাচার তারা করেছে, যেভাবে গুলি তারা চালিয়েছে, সকল পেশার মানুষ সেখানে দাঁড়িয়েছিল। আপনাদের মনে পড়ে নিশ্চয়ই আগস্টের 2, 3, 4 তারিখে লক্ষ লক্ষ সমাবেশে যে গানগুলো আমরা শুনেছি, এগুলো কাদের গান ছিল? কারাই স্লোগান দিয়েছিল, কারাই মিছিল করেছিল। এখন বললেই হবে এটা সব এনসিপি করেছে, এটা তো হয় না। তখন তো মানে আওয়ামী লীগ ভার্সেস আদার্স হয়ে গিয়েছিল, সারা এবং দেশ হয়ে সেই গিয়েছিল। প্রত্যয়টা লুট হয়ে যায় যখন আপনি 2 জন বা 3 জনের মধ্যে এটা দিয়ে যান। সারা দেশের মানুষ চেয়েছে গণতন্ত্র, সারা দেশের মানুষ চেয়েছে জবাবদিহিতার শাসন। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে 9 মাস এটা ঝুলিয়ে দিয়েছে। যেইটুকু প্রয়োজন ছিল সেইটুকু না করে দীর্ঘসূত্রিতা তারা শুরু করেছে, নানান রকম এখানে জিনিসপত্র ঢুকিয়ে যেগুলো হতে পারতো। পুলিশ সংস্কারের যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট নিয়ে তারা কোনো কাজ করেনি। নারী সংস্কারের রিপোর্ট নিয়ে তারা কোনো কাজ করেনি। দুদক নিয়ে তারা কোনো কাজ করেনি। যেখানে যেখানে কাজ করতে পারতো, করার কথা ছিল, যেই উপদেষ্টারা দীর্ঘদিন আপনার সিভিল সোসাইটির হয়ে এই সমস্ত কথাবার্তা বলেছেন, তারা কোনো রকম কাজ করেননি, কাজ করার চেষ্টা করেননি। তাদের আপনার যেই সমস্ত দুর্নীতির খবরগুলো এসছে পত্রিকায়, সেগুলো নিয়েও সরকার বা বিরোধী দল এখন নিশ্চুপ আছে। আমাদের প্রত্যাশা ছিল যে সংসদ শুরু হবার পর এটা একটা শ্বেতপত্রের ব্যাপার, যেমন আওয়ামী লীগের শ্বেতপত্র করা দরকার যে আওয়ামী লীগ কোথায় রেখে গেছে অর্থনৈতিক এই লুটপাট করে, ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার কোথায় রেখে গেছে সেটারও একটা শ্বেতপত্র দরকার। কারণ সমস্ত প্রবলেম কিন্তু যাবে সরকারি দলের কাঁধে। আপনি 6 মাস যাক, 8 মাস যাক, 1 বছর যাক, আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে যিনি ড্রাইভিং সিটে থাকে তাকে নিয়েই সমালোচনা হয়। তখন বলা হবে যে বিএনপি এটা পারছে না, বিএনপি ওটা পারছে না। তো বিএনপি কোন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ক্ষমতা গ্রহণ করেছিল এটা তাদেরকে জানিয়ে দেওয়াই উচিত, এখনো উচিত। এবং সেই জায়গাতে আগামী দিনের যে সংকটগুলো আছে, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, সেই সংকটগুলো কিভাবে মোকাবেলা হবে, সেগুলো রাজনৈতিক সলিউশন কি হবে, সেগুলো নিয়েও আলোচনা হওয়া দরকার। রাজনৈতিক সংস্কার নিয়ে এত আলাপ হলো, সামাজিক সংস্কার নিয়ে কিন্তু একটি কথাও হয় না, হয়নি, হবে। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মাহবুব আজিজ বলছিলেন যে আমরা তাহলে মানে 47 বছর ভারতের অঙ্গরাজ্য হয়েছিলাম, এরকম একটি আলোচনা রয়েছে, এখন সেখান থেকে সরে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের দিকে আমরা যাচ্ছি কিনা, আপনার কি মনে হয়? এগুলো খুবই মানে অপ্রাসঙ্গিক কনভারসেশন। বিষয় হচ্ছে যে আমরা তো এক্সপোর্ট করি, আর ভারত থেকে আমাদের ট্রেড ডেফিসিট কার ফেভারে? ভারত থেকে আমরা $16 বিলিয়ন ইম্পোর্ট করি, আমরা এক্সপোর্ট করি $2± বিলিয়ন। চায়নার সাথেও আমাদের ডেফিসিট সারপ্লাস হলো তার পক্ষে। ইউরোপ এবং আমাদের আমেরিকার মার্কেট হচ্ছে আমাদের ফেভারে ডেফিসিট। তো সেখানে আমরা যেটা এক্সপোর্ট করি, আমাদের 96% এক্সপোর্ট হচ্ছে আমেরিকাতে আরএমজি। এবং সেই জায়গাতে আমেরিকার মতো দেশ, পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার, তার সাথে নেগোশিয়েট করবার ক্যাপাসিটি একটা তৃতীয় বিশ্বের দেশের আসলে কতটুকু আছে? আপনার মাথায় রাখতে হবে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে আপনি আসলে ওই যুদ্ধে আপনার কোনো অস্ত্র আছে কিনা খেলবার মতো। সেই জন্য আমরা বোধ করছি যে গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস যেটা ছিল, এর থেকে বেটার ডিল করা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্ভব না, পৃথিবীতেই পারে নাই। এবং সেই জায়গা থেকে এখন আমাদের হচ্ছে ফরওয়ার্ড লুকিং রিয়েলিটিতে যাইতে হবে যে 39% থেকে 19-এ আসছে। এবং আপনি যদি কটন ইম্পোর্ট করেন, আপনি 0 ট্যারিফে ঢুকতে পারবেন। আমাদের এক্সপোর্টের 96% যেহেতু আপনার হচ্ছে আরএমজি, সেখানে আপনার ওই 19%টাও 0 হয়ে যাবে। তো সেই জায়গাতে আমি ইতিমধ্যে বলেছি, সংসদে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি করা দরকার। তারা স্টেক হোল্ডারদের কাছ থেকে শোনা দরকার যে এইখানে কোন কোন বিষয় আছে যেটা আমাদেরকে রিঅ্যাড্রেস করতে হবে। এখন ওই সময়তে এর থেকে বেশি যদি হইতো, যদি 30%, 35% হইতো, তখন আমরা আসলে কিভাবে রিঅ্যাক্ট করতাম। এই জন্য হচ্ছে যে আমাদেরকে বাস্তবতা মাথায় রাখতে হবে যে প্র্যাগম্যাটিকলি ডিল করবার এর থেকে কোনো বেটার টুলস ছিল কিনা, আমি মনে করি না ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওয়ে আউটটা কি, এখান থেকে বেটার স্মুথলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে না খেপায়ে কি করা যেতে পারে। আমেরিকা অলরেডি একটা মাইনকা চিপায় আছে। এইটাকে নতজানু পন্থা বলে কিনা? এইটা নতজানু হয় কোথায়? যখন আপনার ক্ষমতার একটা কাছাকাছি ভারসাম্য থাকে, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। আমেরিকার সাথে দাঁড়ানোর মতো কোনো জিনিস কি আমার মেরুদণ্ডে আছে? ফ্যাকচুয়ালি আছে কিনা আপনার?
আচ্ছা। আপনি ওইটা আপনাকে হিসাব করে দেখতে হবে যে নতজানুতার জায়গা থেকে বড় জিনিস হচ্ছে যে আমাকে দেখতে হবে বিজনেসের জায়গা থেকে, যে আমি বিজনেসের জায়গাতে তো আপার হ্যান্ডে ছিলাম, আমি তো টাকা বেশি ইনকাম করছি আমেরিকান মার্কেট থেকে, তাহলে কি এখন আমেরিকা নতজানু ছিল আমাদের কাছে? একদিন আপনি এই প্রশ্নটা কেন করেন নাই? আচ্ছা। তাহলে বিজনেসে তো আমরা ওখানে ভালো করেছি। ইটস অল অ্যাবাউট ফাইন্যান্সিয়াল নেগোসিয়েশন, যে আপনি কিভাবে সেটা ডিল করবেন। তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি যে সারা দুনিয়ার এক্সপিরিয়েন্সগুলো দেখা দরকার। এই যে আপনি মাত্র বললেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া একটাভাবে ডিল করছে, ইউরোপিয়ানরা একভাবে ডিল করছে, সাউথ আমেরিকা একভাবে করছে। এই ক্রাইসিসটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা, ট্যারিফ ওয়ার, যেটা ট্রাম্প শুরু করেছে। এটা ব্যাপারটা এরকম না যে বাংলাদেশে শুধুমাত্র এটার ভিকটিম হচ্ছে। তাহলে সেই জায়গাতে ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি হওয়া দরকার, তাদের এই চুক্তি রিভিজিট করা দরকার, যারা যারা অর্থনীতিবিদ আছেন, ডিপ্লোম্যাট আছেন, তাদের সাথে বসা দরকার, করে এখান থেকে বেটার অপশন ওয়ে আউট কী কী হইতে পারে, যেটা ফিউচারে আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে না। এইটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় কনভারসেশন আর কি। আচ্ছা, কয়েকদিন আগে কবি ও তাত্ত্বিক ফরহাদ মজার একটি বক্তব্য দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ইচ্ছায় আমাদের রেজিম চেঞ্জ হয়েছে, দেশ আমাদের হাতে নেই। এটির উপরে আপনার, এবং তারপরে এই সব আলোচনা যেহেতু চলছে, সব মিলিয়ে এই আলোচনাটা আপনার কাছে কি মনে হয়? ফরহাদ ভাই তো আসলে ভিন্ন ভিন্ন কথা বলছেন এর আগে। আমার মনে আছে 5ই আগস্টের পরে উনি তো এটাকে বাংলাদেশের গণজাগরণ, ছাত্র জনতার বিপ্লব, যেখানে পৃথিবীর কারো কোনো অংশগ্রহণ ছিল না, আমরাই সবকিছু করেছি, এই কথাগুলো তো ফরহাদ মাজার ভাই বলছেন। এখন উনি এই পৃথিবীর কারো অংশগ্রহণ ছিল না এভাবে বলেননি, বিপ্লব বলেছেন, উনি এটাকে বড় করে দেখেছেন। মানে আমরা যারা গণ অভ্যুত্থানও বলার চেষ্টা করেছি, উনি এটাকে সবসময় আপগ্রেড করেছেন যে না এটা একটা বিপ্লব, যেটা আমরা ওনার সাথে একমত হইনি। এখন প্রশ্ন হচ্ছে উনি বলতেই পারে, বাট আমরা যেটা বোধ করছি যে আমেরিকা যদি কোনো রোল প্লে করতো, তো রেজিম চেঞ্জগুলো আগে হইল না কেন, 14 হইল না কেন? 14 তো বাংলাদেশের মানুষ সন্তুষ্ট ছিল না একতরফা নির্বাচনে, 18-র আগে পরে হইল না কেন রাতের নির্বাচনে? একইভাবে যদি উল্টো দিক থেকে প্রশ্নটি করা হয় যে 14তেও জনগণ সন্তুষ্ট ছিল না আওয়ামী লীগের উপরে, 24এও ছিল না, 24-এ পরিবর্তন হলো না, 14তে পরিবর্তন হলো না, 24-এ হলো কেন? তাহলে পেছনের গল্পটা কি? পিছনের গল্পটা হচ্ছে যে সাধারণ মানুষের ইনভলভমেন্ট। সাধারণ মানুষ তো 14 রাজনৈতিক দল, আপনি রাজনৈতিক দল 14 এই অসন্তুষ্ট ঘরের ভিতরে ছিল। সাধারণ জনগণের কথা বলছি, সাধারণ জনগণের কথা বলছি, যে সাধারণ জনগণের অসন্তুষ্টি এই লেভেলে কখনো এক্সপ্রেসড হয় নাই। রাজনৈতিক দলগুলোর অসন্তুষ্টি আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনের পরে, এবং যেই লেভেলে তরুণরা বাংলাদেশে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, বদরুদ্দিন ওমরের ভাষায় যে গত শতাব্দীতে ভারতবর্ষেই এই লেভেলের কোনো গণ অভ্যুত্থান হয় নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা গণ অভ্যুত্থানে বিদেশি সুপার পাওয়াররা কি কোনো বেনিফিট তারা নেওয়ার চেষ্টা করবে না? সারা দুনিয়াতে নেয়, আপনি সেটা নেওয়ার চেষ্টা করবেন না এমনটা আশা করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হচ্ছে আপনার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে, আমরা যারা রাস্তায় ছিলাম, আমরা কি দেখেছি কিনা যে আমেরিকা পশ্চিমারা কোনোভাবে কোনো জায়গাতে আমাদের হেল্প করার চেষ্টা করেছে? দেখিয়ে করে নাই তো, আমরা জানতাম তো। ধরেন আমরা যারা এই আন্দোলনের সাথে অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম, কোনো না কোনোভাবে তো টের পাইতাম। বিএনপি নেতারা বলতো, না হলে এই তরুণ ছাত্র নেতারা বলতো তারা যোগাযোগ করতেছে, কারা সাহায্য করতেছে। কারা যেন এইসব পরে বলেছিল এই সমন্বয়কদের মধ্য থেকে যে এমবাসিতে আশ্রয় দেওয়া, এরপরে নানাভাবে হেল্প করা। কোথায় কাকে আশ্রয় দিয়েছে? আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিয়েছে জানতাম আর কি। ফ্রেঞ্চ এমবাসিতে জুলকারনাইন সায়ের একটাই করেছিল যে এই যে সমন্বয়কদের কাউকে কাউকে এমবাসির মধ্যে আশ্রয় দেওয়া, তিনি পোস্ট আকারে বড় আকারে লিখেছিলেন। সমন্বয়করা কে কোথায় ছিল? আপনার এই টপ যারা 5-7-10 জন নেতারা, এটা তো আমরা নিজেরা জানি। আচ্ছা, কোথায় কোন বাসায় কোথায় মেসে পালায়া লুকায়া ছিল, আমাদের সাথে যোগাযোগ ছিল। কোনো এমবাসির সাথে এদের কোনো পালায়া ছিল এরকম কোনো এমবাসির ঘটনা আমরা জানি না। যেটা জানি সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে কোন এমবাসিতে ছিল, এটা আমরা জানি, এবং জানার কারণে ওই সকল এমবাসির বাঙালি স্টাফদের চাকরি পর্যন্ত চলে গেছে, এই ঘটনা আমরা জানি। প্রশ্ন হচ্ছে যে আমাদের দেখতে হবে যে একটা লড়াই ন্যায্য ছিল কিনা, এই লড়াইটাতে যারা ত্যাগ করেছেন তারা জেনুইনলি মাঠে নেমেছিলেন কিনা একটা পরিবর্তনের জন্য, শত শত মানুষকে একটা ফেক লড়াইতে অংশগ্রহণ করেছে কিনা, এগুলো বলবার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে গণ অভ্যুত্থানকে ছোট করা, এবং গণ অভ্যুত্থানের শহীদ এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের ত্যাগকে ছোট করা হয়। এইটা করার মধ্য দিয়ে বাংলাদেশের বেনিফিট কোনোভাবে হবে না, বরং হচ্ছে রেজিম চেঞ্জের বেনিফিট কেউ নিতে পারে, সেটা অন্য বিষয়। যে কোনো পাওয়ারফুল লোক, যে কোনো পাওয়ারফুল দেশ আপনার যে কোনো একটা ভঙ্গুর সিচুয়েশনের বেনিফিট নেবে না? ভারত সিচুয়েশনের বেনিফিট নিচ্ছে না? এর আগে নেয় নাই, নিয়েছে তো।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে মানে কি এইটা যে আপনি একটা দেশকে ক্রেডিট দেবেন সেই কাজটা করেছে? তারপরে হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফরেন পলিসি প্রায়োরিটি হচ্ছে ইনওয়ার্ডমুখী। ট্রাম্প প্রশাসন এসেছে আমাদের ইসের পরে, অভ্যুত্থানের পরে। না, না, 24শে জানুয়ারিতে শপথ নিচ্ছে আমি যতটুকু জানি। 24শে অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের পরে ট্রাম্প প্রশাসন এসেছে। আমি দায়িত্ব নেই বলছি, একটু দেখতে পারেন, পিসিআর একটু হেল্প করবেন। 24শে জানুয়ারিতে সংবাদ সার্চ করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেন। আমার যতটুকু মনে পড়ে 24শে কারণ জানুয়ারি। আমার স্পষ্ট মনে আছে এই কারণে আওয়ামী লীগ খুব মুখে ছিল, আওয়ামী লীগ মুখে ছিল যে কখন ইসে চেঞ্জ হয়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারপরে তাদের কিন্তু পররাষ্ট্রনীতিতে না, খুব বেশি সেটা ঠিক আছে, মৌলিক পার্থক্য নাই। আমরা যেটা বলছি মৌলিক পার্থক্য নাই, বাট তারপরেও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের শেষের সময়গুলোতে যদি এটা ইনফরমেশনটা কারেক্ট হয়, শেষের 3 মাস 6 মাস পরের ফরেন পলিসিতে ক্রস পার্টি এগ্রিমেন্ট ছাড়া তারা কোনো অ্যাকশন যায় না। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা জায়গাতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তার কোনো ফরেন মানে প্রায়োরিটিসে দেখলাম তো বাংলাদেশের ব্যাপারে, ফরেন অ্যাফেয়ার্সের ব্যাপারে। এবং আমরা বারবার বলতে শুনেছি যে দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা বন্ধ করতে হবে। সব জায়গা থেকে আমরা বলেছি যে আমেরিকাকে, ওয়াশিংটনকে সরাসরি দেখতে হবে। অতএব যারা এই রেজিম চেঞ্জের কথা এখানে বলছেন তারা আসলে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের হাসিনা ন্যারেটিভটাই আবার বলবার চেষ্টা করছেন। এই কথাটা শুরু থেকে হাসিনা বলছে যে প্রফেসর ইউনুসকে দিয়ে আমেরিকা এখানে বিলিয়নস অফ ডলার খরচ করে এখানে রেজিম চেঞ্জ করেছে। অতএব এই বক্তব্যটা প্রিসাইজলি হাসিনার বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য। এবং ফরহাদ মাজার সাহেবরা এই বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। এটা তো দুঃখজনক যে ফরহাদ মাজার ভাই মানে ওনার ওয়াইফ এই অ্যাডমিনিস্ট্রেশনের অংশ ছিলেন। ওনার মুখের আজকে এই বক্তব্যগুলো ওনার নিজের সাথেই যায় না, কনসিস্টেন্ট না। এই জন্য ওনার এই বক্তব্যের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে সিম্পলি আমরা আমাদের আন্দোলন লড়াইয়ের যে ন্যায্যতা, 17-18 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদ, তার প্রত্যেকটা ন্যায্যতা এখানে মাটিতে তৈরি হয়েছিল। ইট ওয়াজ জাস্ট ম্যাটার অফ টাইম ইগনাইট করা, এবং সেইটা একটা ঘটনাকে কেন্দ্র করে ইগনাইট করেছে। এইটা এখানে রেজিম চেঞ্জের কোনো ফেনোমেনা এখানে ছিল না। থাকলে যেটা হইতো, এটা আপনারা এই লেভেলের ইনভলভমেন্ট দরকার নাই। আমেরিকা যদি এখানে রেজিম চেঞ্জ করতে চাইতো, তার এখানে এই লেভেলের রক্তপাত, ব্লাডশেড করবার প্রয়োজন ছিল না। পৃথিবীতে আরো বড় বড় রেজিম চেঞ্জ আমেরিকা করেছে, সেখানে কু করতে পারতো, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে এটা করাইতে পারতো, হাসিনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারতো। অতএব সেই জায়গাতে হাজার হাজার মানুষের রক্তপাত 36 দিন ধরে, এইটা রেজিম চেঞ্জের আগের ডেফিনেশনের সাথে সিম্পলি যায় না। ধন্যবাদ আপনাকে। মাহবুব আজিজ, আপনি যদি বলতেন, কিছু নোট করছিলেন। এই ব্যাপারে আসলে একটু বলতে চাই যে যেটা তখনও বললাম যে যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক নীতি, সেটা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে আমূল চেঞ্জ হয় না। কাজেই বাইডেন থাকলেও যা, ট্রাম্প থাকলেও বাংলাদেশ প্রশ্নে বা বাংলাদেশের মতো আরও অন্যান্য দেশের প্রশ্নে তাদের কার্যক্রম প্রায় একই থাকে। আপনি খেয়াল করুন, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, একের পর এক দেশে যে সাম্প্রদায়িক সরকারগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, শক্তিগুলো দখল করেছে। তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু তারা বাংলাদেশেও নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের অংশগ্রহণ আছে। নইলে আপনি ভারতের বিরোধিতা যেভাবে করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই রকম চুক্তিতে কেন সেই শক্তিগুলো বিরোধিতা করবে না? কেন তারা সেই যুক্তরাষ্ট্রের, ভারত কি বড় শক্তি নয়? ভারতের সাথে যদি আমরা চোখে চোখ রেখে আমরা আপত্তি জানাতে পারি যে ভারতের অঙ্গরাজ্য বা শেখ হাসিনা ভারতের দাসত্ব করেছেন, তাহলে অন্তর্বর্তী সরকার কি করেছে? তো এই প্রশ্নটি কেন তুলব না? এবং এই জায়গায় আপনি এক একজনের জন্য এক এক যাত্রা কী করে করেন? আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, তিনি পরিষ্কার লিখেছিলেন 26 লাখ কর্মী এখানে ভারতের কাজ বলেছেন, হ্যাঁ, বহুবার বলেছেন। তারপরে এটা খোঁজ নিয়ে আপনি দেখুন, এখন 34,000 ভারতীয় কর্মী বাংলাদেশে কাজ করে। 34,000, ওই 34,000কে 26 লাখ বানিয়ে আপনি একটা দুর্মুস আপনি চালিয়ে দিলেন। এখন আবার শুরু করেছেন 2 দিন ধরে, ভারত এটা করছে, ভারত ওটা করছে, ভারত সীমান্ত হত্যা করছে ইত্যাদি। ভারত সীমান্তে হত্যা যেটা করছে সেটা অবশ্যই নিন্দনীয়। সেটার জন্য আমাদের জাতীয় সংসদ আছে, আমাদের প্রপার ফোরাম আছে। আপনি কোনো কথা বলবেন না, হঠাৎ করে আপনি বলবেন যে এই কাজ ভারত করছে। তাহলে যুক্তরাষ্ট্রের বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন না কেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি কেন এই ব্যাপারে নিশ্চুপ থাকবেন? এই ব্যাপারে আপনি কথা বলবেন। আরেকটা জিনিস দেখুন, ভাই বললেন যে পৃথিবীতেই কেউ পারে নাই এই ট্রাম্প পাগলের সাথে, তাহলে আমরা কিভাবে করব? পৃথিবীতে কেউ পারে নাই বলাটা ঠিক না। এই যে চীনে ট্রাম্পের যে সফর হলো, সেই সফরে এই ট্রাম্পের মতো এই মহানায়ককে স্বাগত জানিয়েছে কিন্তু চীনের ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টও নয়।
এবং তারা কিন্তু যেহেতু চীন একটু রক্ষণশীল মিডিয়ার ব্যাপারে অনেক কিছুই তারা প্রকাশ করেনি, কিন্তু যেই সমস্ত পশ্চিমা মিডিয়াতে আপনি খবরগুলো আসছে দেখুন, চীন $1 ট্রিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র তাদের পণ্য নিয়ে যাচ্ছে চীনে। অর্থাৎ ইকোনমিক্যাল পাওয়ার হিসেবে কিন্তু চীন তার উপরে নজর করতে, পৃথিবীতে কিন্তু এখন অনেক কিছু ঘটে যাচ্ছে। তখন যদি আমরা না যুক্তরাষ্ট্র বলেছে আমরা কাপাকাপি শুরু করে দিই, ভারত বলেছে আমরা কাপাকাপি শুরু করে দিই, চীনের মতো অত সক্ষমতা কি আমাদের আছে? চীনের মতো না হলেও তো অত দুর্বলতাও তো নাই যে আমরা এখন কোনো কথা বলতে পারবো না। আমাদের তো ভাই 18 কোটি মানুষের একটি দেশ, সপ্তম নৌবহরের কথা আপনারা ভুলে যাচ্ছেন কেন? আপনাদের অনেকেই যে প্রশ্নটা করছেন যুক্তরাষ্ট্রে এসে এখানে গণ অভ্যুত্থান করে দিল, তাহলে কি মুক্তিযুদ্ধ যুক্তরাষ্ট্র করে দিয়ে গিয়েছিল? তারা তো সপ্তম নৌবহর বানিয়ে দিয়েছিল। তাহলে কি আপনি দেখুন 80 দশকে 10 বছর চেষ্টা করে এরশাদকে তাড়ানো হয়নি? এই যে গণ অভ্যুত্থান তখনও হয়েছিল, 69 হয়েছিল। আপনি এই যে এই 24-এর গণ অভ্যুত্থানের পর্যায়গুলো দেখুন, আস্তে 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 অনেক দফায় গিয়ে আপনি প্রধান বিরোধী দল শূন্য একটা সংসদ বসিয়ে দেওয়া হলো, পুতুল বিরোধী দল বানানো হলো, 1, 2, 3 বার আমিডামি নির্বাচন করা হলো। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল তখন কিন্তু বারুদ বিস্ফোরিত হলো, এবং সেইখানে সকলে তখন কোনো ধর্ম মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। আমরা কিন্তু এটাকে হাইজ্যাক হয়ে যেতে দেখলাম 8 আগস্টের পর। সরকার যখন একটি বিশেষ দলের হয়ে কাজ করতে শুরু করলেন প্রশাসনে এবং অন্য জায়গাগুলোতে, এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার। এবং এই জায়গায় ফরহাদ মাজার সাহেব কেন এই কথাটি বলছেন উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কিন্তু ওনার আগের কথার সঙ্গে ওনার অন্যান্য বিষয়ের সাথে এই কথার কোনো মিল নেই। এমনকি আগামীতেও উনি কি বলবেন সেটাও আমরা এখন ঠাওর করতে পারছি না। কাজেই উনি কেন বলছেন এটা আমরা বুঝতে পারবো হয়তো পরবর্তীতে, কিন্তু আমরা এইটুকু বুঝি যে আপনি দেখুন যে এই গণজাগরণ নিয়ে যে কথাগুলো হয়েছে 13 সালের যে আন্দোলন, তখন কিন্তু সলিমুল্লাহ খান বলেছেন যে এই শাপলা চত্বরের এগুলো সব ভিডিও এখনো পাওয়া যায়। তখন ফরহাদ মাজার সাহেবের কথাবার্তাগুলো দেখুন, তারপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তাগুলো তিনি বলেছেন। তবে এটা ঠিক ফরহাদ মাজার সাহেব সবসময়ই একটু অ্যান্টি এস্টাবলিশমেন্টের পক্ষে কথা বলেন এবং নানান ধরনের বিষয়, এবং সেটা খুব অসৎ উদ্দেশ্য বলেন বলে আমার মনে হয় না। তার জ্ঞানের গভীরতা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি হয়তো তিনি নিরসন করবেন, কারণ একটি কথা বলেছেন এটার পিছনে তার যুক্তি আছে। কারণ তিনি কিন্তু বারবার বলেছেন যে জনগণের হাতেই ক্ষমতাটা থাকা দরকার। এটা খুব পজিটিভ। আর লাস্ট একটি প্রসঙ্গ আমি আপনাকে দিয়ে শুনে তারপরে ফুয়াদ ভাইকে দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে আজকে ফারাক্কা দিবস। 30 বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে এবছরই ডিসেম্বরে। কি মনে হয় সুফল পাবো আমরা এই চুক্তি শেষে? কি হতে পারে? না, সুফল তো এটা একটা চলমান এবং বহমান বাস্তবতা। প্রতিবেশী দেশের সাথে আমাদের কূটনৈতিক পারদর্শিতা দেখাতে হবে, আমাদেরকে ধীরস্থির কিছু পদক্ষেপ নিতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে জানু কূটনীতি কখনোই আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। এবং সেই ক্ষেত্রে এইটা যেই 30 বছরের যে চুক্তিটা ছিল, আমাদের চুক্তি অবশ্যই নবায়ন করতে হবে, এবং কোনোভাবেই এটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক আইন কানুন আছে, এবং কখনোই যদি মনে হয় যে আমরা কোথাও একটু ছাড় দিতে চাচ্ছি বা আমরা মনে করছি এত বড় দেশের সাথে আমরা পারবো না, এই জায়গাটিতে আমরা ভুল করব। বড় দেশ বলে কিছু নাই, তার সবচেয়ে বড় প্রমাণ কিউবা। যুক্তরাষ্ট্রের মুখের মধ্যে বসে থেকে কিন্তু তারা তাদের শূন্য ইয়েতে নিয়ে গেছে চাকরির যে ব্যবস্থা, যেখানে 73% বেকারত্বও এসে গেছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময়ে। কিন্তু কিউবা কিন্তু বুঝিয়ে দিয়ে গিয়েছে যে সামাজিক একটা পরিস্থিতি তৈরি করতে পারলে কোন জায়গায় দাঁড়ানো যায়, তাদেরকে কিন্তু নড়ানো যায়নি। এটা ভিয়েতনাম প্রমাণ আছে, আরও অন্যান্য অনেক দেশ প্রমাণ করেছে যে এটা আপনার মানবিক গণতন্ত্রের যে দেশগুলো আছে, আপনি নরওয়ের কথা বলুন, তারা তো খুব বেশি যে আকারে আয়তন একেবারে বিশাল ব্যাপার প্রাচুর্যে খনিজ সম্পদ তাও নয়। সুইডেন, ফিনল্যান্ড অনেকেই অনেক ভালোভাবে কাজ করেছে। সুশাসন যদি নিশ্চিত করা যায়, গণতন্ত্রের পথে আমাদের দেশ যাত্রা শুরু করেছে, এবং সেই জায়গায় যদি আমরা ভারতের সাথে যেমন পাকিস্তানের সাথে একই রকম, যুক্তরাষ্ট্রের সাথে একই রকম, এখানে যুদ্ধ করবার তো কিছু নাই, কিন্তু মান সম্মান রক্ষা করে হিস্সাটা সেটা তিস্তার পানি থেকে শুরু করে ফারাক্কাবাদ পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারেই সরকারকে কূটনৈতিক পারদর্শিতা দেখাতে হবে, এবং সবকিছু থাকতে হবে প্রকাশ্য, এবং সেটার জন্য জায়গা হচ্ছে সংসদ, জাতীয় সংসদে সেটা প্রকাশ করে। ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান ফুয়াদ, যদি আপনি এই বিষয়ে বলতেন। প্রথম কথা হচ্ছে চায়নার ব্যাপারে বলি, দেখেন চায়নার উপরে 47%-এর মতো ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে আমেরিকা। এই কনভারসেশনে কি এটা কমাই দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে? না, একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করেছে যে আমরা গ্র্যাজুয়ালি এই ট্যারিফকে গ্র্যাজুয়ালি নিয়ে আসবো ভ্যারিয়েবলি বিভিন্ন প্রোডাক্টের উপরে। এবং আপনি নিজে বলেছেন যে চায়নার যে বার্গেন ক্যাপাসিটি, দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, মিলিটারি পাওয়ার, সেই বার্গেন ক্যাপাসিটিতে আমরা কখনোই ছিলাম না।
পানির বিষয়ে কথা হচ্ছে যে অবশ্যই প্রথমত হচ্ছে যে মাওলানা ভাসানীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা এই দিনে স্মরণ করি। উনি যেই লড়াইটা শুরু করে দিয়ে গেছেন, এবং মনে থাকার কথা আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্ভবত 76 অথবা 77 বিষয়টাকে জাতিসংঘে নিয়ে যান, এবং তারপরে কিন্তু ফার্স্ট টাইম আপনার গঙ্গা ট্রিটি হয় আর কি, এবং উইথ গ্যারান্টি ক্লজ। 76 হ্যাঁ, এটা জাতিসংঘে নিয়ে যান এবং তারপরে চুক্তিও হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের সময় যেটা চুক্তি হলো 96-তে, এই চুক্তির একটা বড় প্রবলেম যেটা ছিল, গ্যারান্টি ক্লজ ছিল না আপনার, এবং আগের চুক্তিতে যেটা ছিল। তো আমরা চাইব গ্যারান্টি ক্লজ সহকারে নতুন করে নেগোশিয়েট করা, এবং মেজারমেন্টের জায়গাতে বারবার ভারত আমাদেরকে অসহযোগিতা করছে। তারা হচ্ছে ফারাক্কা পয়েন্টে পানির হিসাব করে পার্সেন্টেজ করে। তো এর আগেই তো আপনি উজানে অনেকগুলো জায়গা থেকে শত শত পয়েন্টে আপনি পানি অলরেডি মানে ডাইভার্ট করে ফেলছেন। এখন এইটাতে ইন্টারন্যাশনাল নেগোশিয়েটর দরকার, কারণ যেহেতু ভারত আমাদেরকে ডেলিভারেটলি এটার ব্যাপারে কোঅপারেট করছে না, আমরা মনে করি যে ওয়াটার কনভেনশন যেটা আছে, সে ওয়াটার কনভেনশন সিগনেচার করা দরকার। জাতিসংঘ থেকে শুরু করে যেখানে যেখানে ইন্টারফেয়ার করবার সুযোগ আছে, তৃতীয় পক্ষকে ইনভলভ করে, প্রয়োজনে আপনার ব্রহ্মপুত্র বেসিনে চায়নাও ইনভলভ, ওখানে কিন্তু চায়নাও অনেক জায়গাতে বাদ দেবার চেষ্টা করছে পানি নিয়ন্ত্রণ করবার জন্য। অতএব গঙ্গা এবং ব্রহ্মপুত্র বেসিনে চায়না এবং ইন্ডিয়ার সাথে আমাদের জয়েন্ট এগ্রিমেন্টে যাইতে হবে। সবচেয়ে ভালো যে কাজ যেটা করেছে, এই সরকারকে অ্যাপ্রিসিয়েট করব, সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ যেটা সিদ্ধান্ত নিয়েছে অনেক আগের, সেই ফারাক্কার কাউন্টার করবার জন্য সেই 61-62 সালে সেটা করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এটা উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীতে এটা আর হয়ে ওঠে নাই। তো আমরা চাইবো যে এইটা যেটা একনেকে পাশ হয়েছে, এটা যেন এই টেনিওরে সরকারের এই আমলেই যেন এটা বাস্তবায়িত হয়। আবার একই সময় দেখলাম এই একনেকে কিন্তু তিস্তা প্রকল্প পাশ হয় নাই। তো তিস্তা প্রকল্প আমরা চায়নার ফান্ডিংয়ে করছি কিনা, নিজেদের ফান্ডিংয়ে করছি কিনা, তার কোনো কিছুর ব্যাপারে ফয়সালা হচ্ছে না। বাট আমরা চাই এটা আশু একটা সমাধান হওয়া দরকার। 54টা যে অভিন্ন নদী আছে, এই রিভার বেসিন যদি বাঁচায় রাখতে হয়, এটার একটা হিউজ ডেল্টা প্ল্যান দরকার। এবং ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু ডেল্টা প্ল্যান নিয়ে সিরিয়াসলি কাজ করেছে তখন রেজওয়ানা আপা, এবং এইটা একনেকে যাওয়ার আগ পর্যন্ত সব কাজ পদ্মা ব্যারেজের কিন্তু মোটামুটি গত সরকার করে রেখে গেছে। তো এই জন্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি, তারা এটাকে ডাম্পিং করে দেয়নি, তারা এটাকে পাশ করে দিয়েছে। তাই ফারাক্কার বিষয়টা নিয়ে সিরিয়াসলি রিভিউ হওয়া দরকার লস হিসাবে, এবং আমাদের ড্যামেজ কি পরিমাণ হয়েছে, আমরা এটা কিভাবে গ্লোবালি ইন্টারন্যাশনালাইজ করব, আন্তর্জাতিকীকরণ করতে পারি। জি, এটা শেষ ভারতকে প্রেশার দেওয়ার জন্য। আচ্ছা, লাস্ট এক মিনিট একটি প্রসঙ্গ আপনার জন্য, সেটি হলো আপনারা তো জামাত জোটের সঙ্গে নির্বাচন করেছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত একক প্রার্থী ঘোষণা করছে। আপনাদের জোটের সিদ্ধান্ত কি, বা আপনাদের দলের সিদ্ধান্ত কি? এই দল মানে 11 দলের এই ব্যাপারে কোনো আলোচনা হয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই। ইন্ডিভিজুয়ালি দেখেছেন এনসিপি বিভিন্ন জায়গায় প্রার্থী দিচ্ছে, জামাত প্রার্থী দিচ্ছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে যারা যেখানে নির্বাচন করতে চায় তাদেরকে আমরা ওপেন বলে দিয়েছি, আপনার কাজ শুরু করেন, আমরা মনোনয়ন দেবার সময় আসলে আমরা এটা ফাইনালাইজ করব। এই ব্যাপারে কোনো জোটের কোনো আলোচনা এখনো হয়নি। আচ্ছা, জোটবদ্ধ কোনো আলোচনা হয়নি। আপনারা তাহলে এর পরেও কি জোটবদ্ধ থাকবে নাকি? এইটা এখন পর্যন্ত আলাপ করার সুযোগ নাই, কারণ জোটটা এখন ফাংশন করতেছে রাফলি জুলাই সনদ, সংস্কার, বিচার এই কেন্দ্রিক, এইগুলোতে নিয়ে সরকারকে প্রেশার ক্রিয়েট করা, অন্য কোনো বিষয়ে এই আলোচনা হচ্ছে না। অনেকে বলছে জোট ভাঙনের পথে কিনা, এতে কি মেসেজ দেবেন? যদি মনে হচ্ছে না এখন পর্যন্ত ওইরকম কোনো সিরিয়াস মানে রেখে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, এইরকম কোনো সিরিয়াস কনভারসেশন এখানে নাই। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাহবুব আজিজ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।